আমি খুব আশ্চর্য হয়ে যাই যে আমাদের এই যে কুলাঙ্গার আমাদের বিচার ব্যবস্থা। আমি প্রেস ক্লাবে একদিন বলেছিলাম, এই যে আমাদের বিচারকরা যারা গোলাম হয়েছেন, তাবেদার হয়েছেন, চাটুকার হয়েছেন, কিংবা সরকারের দাস ছিলেন, আমি গর্বের সঙ্গে বলতে চাই মেজর মিজান ভাই বলেছেন আরেকজন কুলাঙ্গার সম্বন্ধে যে উনি ওনাকে বিচারের আওতায় নিয়ে আসবেন। আমি অ্যাপ্রিসিয়েট করি এই সমস্ত। আমার কথা হচ্ছে, আমি ধরুন আমার বিরুদ্ধে একটা ভ্যানিটি ব্যাগ চুরির মামলা হয়েছে, একটা মোবাইল চুরির মামলা হয়েছে। আপনার কি মনে হয় যে আমি একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি একটি ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমি কি একটি ভ্যানিটি ব্যাগ চুরি করতে পারি? ইউ ব্লাডি বাগার, যে যিনি বিচারক হিসেবে বসে আছেন, উনি তো মানুষের পেটে জন্মাচ্ছেন, তাই না? উনি তো মানুষের পেটে জন্মেছেন। হি ইজ নট এ বিচ। সে তো জানে যে আমি একটা মোবাইল তো চুরি করতে পারি না আমি, তারপরেও কিন্তু তারা এগুলো করছেন। সো ওই জায়গাগুলোতে আমাদেরকে নক করতে হবে। আমি দেখি আমাদের পুলিশ ভাইরা দাস, মানে কৃতদাস হয়েছেন, বললেই কি আমাকে ধরে নিয়ে আসতে হবে? আরে ভাই, আমি তো পড়াশোনা করে হয়েছি, আমি তো মানুষের পেটে জন্মেছি, কুকুরের পেটে তো জন্মাই নাই আমি। আমাকে বললে আমি ধরে নিয়ে আসবো? একজন মেজর, একজন টিচার ধরে নিয়ে আসবো? আমরা একটা টক শো করলে আমাকে যদি না পায়, আমার ওয়াইফকে ফোন করে তুই তাই করে গালিগালাজ করে অসভ্য ভাষায় কথা বলে, আর যেন না দেখি, কোনোদিন যেন প্রেস ক্লাবে না দেখি, নানান কথাবার্তা, সারাদিন বসায় রাখা, টর্চারিং করা। তো এইগুলো কোনো মানে হয় আসলে? এইগুলো হয়েছে শুধুমাত্রই আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের যে বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা, আমাদের নির্বাহী বিভাগ, এবং এই যে আমাদের সাংবাদিক ভাইরা। সেদিন আমি বলেছি, আমাদের প্রত্যেকটা সাংবাদিক ভাই যারা গত 15 বছর শুধুমাত্র সরকারের গোলামি করে গেছেন, একজন যদি শুধু বলতেন, এই যে এখানে আমরা যেটি বলেছি এডিটর্স কাউন্সিল, সাংবাদিকদের যে সম্পাদকদের যে অ্যাসোসিয়েশন, কই ওনারা তো কখনোই দেখলাম না যে সরকারের এগেনস্টে একটি কথা বলতে। ওনারা প্রাইম মিনিস্টার গিয়ে বলেন, আপা আপনি প্রধানমন্ত্রী না হলে কি হতেন? হায় রে অভাগা জাতি! এগুলো কোনো প্রশ্ন? মানে হাস্যকর। এই সমস্ত সাংবাদিকরা আমাদের সাংবাদিকতা করেছেন গত 15 বছর। আরেকটা ওনাদের সংগঠন আছেন, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে। কি করেছেন ওনারা? তো এই যে গণমাধ্যম, এই যে আমাদের বিচার ব্যবস্থা, আমার কথা হচ্ছে, ধরুন একটি আইন আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, ছিল। আপনি যদি দেখেন সেই উপনিবেশিক আমলেও কিন্তু একটি আইন ছিল, যেটি আপনার 1923 সালে করা হয়েছে, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923, যেটিকে অ্যাড করা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের 32 নম্বর ধারায়। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আইনগুলো আছে, কিন্তু যখন নিম্ন আদালতে যায় কিংবা উচ্চ আদালতে যায়, যারা সেখানে বিচারকের মানে পদে বসে আছেন, ওনাদের তো একটা বিবেক থাকা উচিত। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন, ওনার বিরুদ্ধে মানে হাস্যকর মামলা। আমার পাশের বাসায় যে ছেলেটি যুবদলের, একটি জেলা যুবদলের ভাইস প্রেসিডেন্ট, টুটুল, 35টি মামলা। আমাকে বুকে জড়িয়ে ধরে বলল যে ভাই, আপনি তো আমাকে জন্মের পর থেকে দেখেন, জানেন, দেখেছেন, আপনার কি মনে হয় এই কাজগুলো আমি করেছি? আমার কথা হচ্ছে, মামলাটি যখন কোর্টে ওঠে সঙ্গে সঙ্গে খারিজ করে দেওয়া উচিত ছিল, এটা ফেক। কিন্তু আমাদের গোলাম, আমাদের তাবেদার, আমাদের চাটুকার, আমাদের দাস, কৃতদাস সেই বিচারকরা এই কাজগুলো করেছেন। যারা জেলে পাঠিয়েছেন, তাদেরকে রিমান্ডে দিয়েছেন। এখন কথা হচ্ছে, যারা, আমি সাধুবাদ জানাই, এই কালো অ্যাক্ট যখন তৈরি হয়, আপনারা জানেন যে এটি প্রথম শুরু হয়েছিল 2006 সালে। 2006 সালে এটি প্রথম হয় আইসিটি অ্যাক্ট দিয়ে। 8 অক্টোবর 2006 সালে আপনার সেখান থেকে 54, 55, 56, 57 এবং 66 ধারা ওখান থেকে বাতিল করে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করা হয়। পৃথিবীর অনেক দেশে এই ধরনের আইন আছে, কিন্তু এইভাবে একদম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আপনি কিছুই লিখতে পারবেন না, কিছুই করা যাবে না। যেটি মিজান ভাই সুন্দর করে বলেছেন যে বঙ্গবন্ধুর ছবি একটা দিয়ে বাস মামলা করে ফেলাম, কত ইজি, কোনো প্রমাণ নাই, কিছু নাই, ধরে নিয়ে গেলাম। সো পরবর্তীতে যেটি হচ্ছে, এখান থেকে ডিজিটাল শব্দটি বাদ দিয়ে 18 সেপ্টেম্বর 2023 এটিকে সাইবার সিকিউরিটি করা হয়েছে। সেখানে কিন্তু দেখুন যে ধারা 43, পরোয়ানা ছাড়া গ্রেফতার করা, কি ভয়ঙ্কর একটি বিষয়। আপনি বাসায় এসে বাস, বাসায় যা কিছু আছে, ল্যাপটপ থেকে শুরু করে সব কিছু আপনি নিয়ে চলে যাবেন এবং ধরে নিয়ে গেলেন, কারণ আপনাকে দ্বারা রাষ্ট্রের ক্ষতি হতে পারে। সো আমার মনে হয় যে কয়েকজন ব্যক্তি, আমি একটু নামগুলো বলতে চাই, যারা সেই সময়, যেমন মিজান ভাই বলেছেন যে উনি 25শে ফেব্রুয়ারি 2010 সালে, রাইট আফটার 1 ইয়ার বিডিআর বিদ্রোহের পরে, উনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন।
আমি জানি যে ডক্টর শাহাদিন মালিক, যিনি বর্তমানে চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের, উনি কঠোরভাবে এটার প্রতিবাদ করেছিলেন। এই কালো আইনগুলো বাতিল করতে হবে, এটি মানবাধিকারের সঙ্গে যায় না, এটি গণতন্ত্র পরিপন্থী, এটি আমাদের সংবিধান পরিপন্থী। আমরা দেখতে চাই যে ওনারা এখন কি উদ্যোগ নেন। আরও যারা ছিলেন, ডক্টর ইফতারুজ্জামান, যিনি তৎকালীন আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, উনি এখন দুর্নীতি দমন সংস্কার কমিশনের চেয়ারম্যান, ইনিও কিন্তু প্রতিবাদ করেছেন। বদিউল আলম মজুমদার, যিনি বর্তমানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান, ইনিও প্রতিবাদ করেছিলেন। এবং সুলতানা কামাল, যারা, এবং বিএনপির রিজভী আহমেদ, ওনারা মানে 18 থেকে শুরু করে এই শেষ পর্যন্ত, এই ফ্যাসিস্ট সরকারের পতন পর্যন্ত ওনারা সবসময় কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিংবা সাইবার সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে বাতিল করার জন্য তারা সোচ্চার ছিলেন। অতএব এখন সেইখানে 3 জন আমরা দেখতে পাচ্ছি যারা এখন বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অতএব আমরা চাইব যে ওনারা একটি সুন্দর সমাধান দিবেন, যেন এইভাবে আমাদের তরুণদের ছাত্রত্ব নষ্ট না হয়, কাউকে আয়নাঘরে যেতে না হয়, মিথ্যা মামলা হামলা, এই যে আমাদের রাষ্ট্রযন্ত্রকে যেভাবে দলীয়করণ করে আজকে দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এরকম যেন না হয়। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চাই, এবং আমরা এই মিথ্যা মামলা হামলাবিহীন একটি বাংলাদেশ দেখতে চাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে গ্রামে যে কোনো একটি অকারেন্স হলে 60-70 জনকে আসামি করা হয়। আপনি আমাকে বলেন কিভাবে সমাধান দিবেন? আরে ভাই, 2 জনকে করেন, অন্ততপক্ষে তদন্ত করা যাবে। 70 জন যদি আপনি আসামি করেন, কিছু আবার বেনামি, তার মানে আপনি আমাকেও চাইলে অ্যারেস্ট করতে পারবেন। এই জিনিসগুলোর থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। সো এইখানে অনেক বিজ্ঞ আলোচকবৃন্দ আছেন, আমার মনে হয় যে আপনারা এই বিষয়গুলো একটু তুলে ধরবেন। তবে আবারও বলতে চাই, মিজান ভাই সুন্দর একটি কথা বলেছেন, আইন কখনো কালো হয় না, মানুষ কালো হয়। সেই সমস্ত কুলাঙ্গার আমাদের পুলিশ বাহিনীতে যারা ছিলেন, যারা চাটুকার ছিলেন, বললেই ধরে নিয়ে আসতেন, কুকুর বিড়ালের মতো, দাস ছিলেন, কৃতদাস ছিলেন, একবার জিজ্ঞাসা করে নেই যে আমি কেন এই লোকটাকে আমি ধরে নিয়ে আসবো, কি ওনার অপরাধ, কিংবা ওনার একটা পাস কি আছে। আমরা 1962 থেকে ঢাকায় বসবাস করি, ঢাকায় জন্মেছি, আমার তো নিশ্চয়ই আমার একটা অতীত আছে। অতএব আপনি যে কোনো থানায় গেলেও তো জানতে পাচ্ছেন আমি ডক্টর এ আর খান কেমন ছিলাম, কিংবা কি হঠাৎ করে আপনি ধরে নিয়ে যাবেন, সারাদিন ডিজিএফআই আটকে রাখবেন, কিংবা ডিবি অফিসে সারাদিন রেখে দিবেন, তারপর আপনি ফোনে টর্চারিং করবেন। ফোনটা রিসিভ না করলেই সঙ্গে সঙ্গে বাসায় ওয়াইফকে, কিংবা ইভেন আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তাকে পর্যন্ত তুই তাই করে তোর বাবারে বলবি ফোন দিতে। হোয়াট এ ননসেন্স, হোয়াট এ ল্যাঙ্গুয়েজ। আমাদের দুর্ভাগ্য যে 53 বছর পরেও আমরা মানবিক পুলিশ তৈরি করতে পারিনি, আমরা মানবিক ডক্টর তৈরি করতে পারিনি, মানবিক বিচারক তৈরি করতে পারিনি আমরা। আমার মনে হয় সময় এসেছে, এখন অনেকগুলো সংস্কার কমিশন হচ্ছে, এখন যদি আমরা আসলে সত্যিকারে কিছু দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসেন, যাদের গার্ডস আছে, নট এজ এ কৃতদাস, বিচারের চেয়ারে যদি বসেন নির্ভয়ে নির্বিঘ্নে বিচার করবেন, যেন কোনোভাবেই কারো পক্ষপাতিত্ব করতে না হয়। সো আশা করি আমরা যদি রাষ্ট্রযন্ত্রকে যদি আসলে আমরা দূষণমুক্ত করতে পারি, এই সমস্ত তাবেদার, চাটুকার, দাস, কৃতদাসকে যদি আমরা বের করতে পারি, সংস্কার করতে পারি, তাহলে আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, কিংবা আমাদের তরুণরা যে রক্ত দিয়েছে বৈষম্যহীন এক বাংলাদেশ আমরা দেখতে পারবো।